সামগ্রিকভাবে যে দেশের কথা বারবার বলা হচ্ছে বিকশিত ভারত, এইটা কি সম্ভব কখনোই? মানে প্রসূতি মৃত্যুর মতো ঘটনা ঘটছে আমাদের রাজ্যে, আমাদের দেশে, তারপরে যদি তারা বিকশিত ভারতের কথা বলেন তাহলে এটা কি কখনোই সম্ভব? যেহেতু আপনি সূচকের কথা বললেন। দুটো জিনিস আছে। একটা রয়েছে ভারতবর্ষের মধ্যে যে কটা মেডিকেল সিট এই মুহূর্তে অ্যাভেলেবেল, তার সিংহভাগ হচ্ছে বেসরকারি ক্ষেত্রে। ফলে ওখানে মানুষকে টাকা দিয়ে পড়াশোনা করতে হয় এবং বাইরে এসে টাকা হচ্ছে যে টাকা খরচ করেছে মেডিকেল শিক্ষা লাভ করার জন্য তাকে আদায় করতে হবে। সরকার যখন টাকা খরচ করবে তার অনুপাতে মানুষের পরিষেবা কিন্তু সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আর বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা বিমা প্রকল্পের মধ্যে প্রায় 40% হচ্ছে সার্ভিস ডেলিভারিতে সোজাসুজি হচ্ছে ফারাক চলে আসছে। আর এর হচ্ছে সবথেকে করুণ উদাহরণ আমরা দেখলাম আমেরিকায়। সংক্ষেপে জনস্বাস্থ্য আন্দোলনের কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষ্য আপনি বলেন, যা সরকারের কাছ থেকে আসা উচিত ছিল কিন্তু ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থায় রাজ্য বা কেন্দ্র সরকার কেউই উদ্যোগী হচ্ছে না। আমার স্বাস্থ্য হচ্ছে আমার অধিকার, এটা সরকার থেকে আদায় করার মৌলিক জায়গা রয়েছে। আমাদের সংবিধানের মধ্যে হচ্ছে স্বাস্থ্যের অধিকার কিন্তু মৌলিক অধিকার হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত নয়। দুর্ভাগ্যক্রমে হচ্ছে স্বাস্থ্যের অধিকারটা হচ্ছে রাইট টু লাইফের সঙ্গে যুক্ত আছে। ফলে আপনি যদি মুমূর্ষু অবস্থায় থাকেন তাহলে কোনো সরকারি হাসপাতালে আপনাকে বেড না দিয়ে কিন্তু পার পেয়ে যাবে না, এইরকম একটা হচ্ছে সাংবিধানিক দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা সীমাবদ্ধ রয়েছি। কিন্তু আপনি অসুস্থ আছেন, আপনার শরীরে জ্বর রয়েছে, জ্বালা রয়েছে, অন্য সমস্যা আছে, আপনার হচ্ছে চিকিৎসা প্রয়োজন, সেখানে দাঁড়িয়ে কিন্তু সংবিধানকে আপনি ইনভোক করতে পারবেন না। সেই জায়গায় কিন্তু আমরা এই যে গ্যাপটা রয়েছে, গ্যাপটাকে পূরণ করতে হবে। সবাইকে স্বাগত জানাই সিপিআইএম ডিজিটালের উদ্যোগে আজকের এই আলোচনায়। আজকের আলোচনার শীর্ষক নয়া উদারবাদ ও জনস্বাস্থ্য। আজকের আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার ফুয়াদ হালিম। আমরা তাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। ফুয়াদ দা, আপনাকে স্বাগত জানাই। এবং প্রথমত যে আলোচনার ক্ষেত্রে আমরা যে সময়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, গত প্রায় 1 বছর ধরে যে আন্দোলন চলছে, 6 মাস ধরে তিলোত্তমার বিচারের দাবিতে যে আন্দোলন রয়েছে, আমাদের দেশের তথা আমাদের রাজ্যের যে স্বাস্থ্য পরিকাঠামোর যে বেআব্রুর অবস্থা সেটা আমাদের সকলের সামনে নিয়ে এসছে। এবার অনেকে এই নিয়ে আলোচনা করছেন, রাস্তায় রয়েছেন, কিন্তু এর সাথে কিছু কাঠামোগত প্রশ্ন দাঁড়িয়ে রয়েছে, যা নয়া উদারবাদী ব্যবস্থার ক্ষেত্রে কিছু কাঠামোগত সমস্যা থাকে, যা আমাদের দেশ তথা এরকম আরও পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের মতো যে অর্থনীতিগুলো রয়েছে সেই জায়গাকার স্বাস্থ্য ব্যবস্থাগুলোকে প্রচণ্ডভাবে দুর্বল করে তুলছে এবং দিনের পর দিন স্বাস্থ্যক্ষেত্রেও বেসরকারীকরণ হচ্ছে। যেখানে আমাদের দেশের 140 কোটি জনসংখ্যা, তারাও ইতিমধ্যে পরিষেবা পাচ্ছেন না, তা সত্ত্বেও সেখানে আরও বেসরকারীকরণ হচ্ছে। ওষুধের দাম থেকে শুরু করে স্বাস্থ্য পরিকাঠামো আরও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এই যে কাঠামোগত যে দিকগুলো আপনি যদি একটু বলেন, যে এই নয়া উদারবাদ ঠিক কোন কাঠামোর মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে ফেলার চেষ্টা করছে, যা সাধারণ মানুষকে আরও বেশি করে সমস্যার মুখে ফেলছে? নয়া উদারবাদের যে দর্শনগতভাবে যেই দৃষ্টিভঙ্গি আছে সেটা 60-এর দশকে একটা আলোচনার মধ্যে থেকে চলে আসে। 60-এর দশকের প্রথমে 1963 সালে আমেরিকান জার্নাল অফ ইকোনমিক্সে কেনিট জে অ্যারোর একটা প্রবন্ধ বেরোয় এবং পরবর্তীকালে 1983 সালে উনি হচ্ছে নোবেল পেয়েছিলেন ওনার বডি অফ ওয়ার্কের জন্যে। কিন্তু এই প্রবন্ধতে উনি একটা সামান্য প্রশ্ন করেছিলেন, কি স্বাস্থ্য যদি পণ্য হিসেবে বাজারে আসে তাহলে অন্যান্য পণ্য থেকে তার চরিত্র পৃথক আছে কিনা। এবং এটা মূল্যায়ন করতে গিয়ে উনি বললেন, খুব সরল ভাষায় বলতে গেলে, আপনি যদি বাজারে আম কিনতে যান আপনাকে কেউ কলা ধরিয়ে বাড়ি পাঠাতে পারবে না। আপনি যদি ছোট্ট একটা আপনার বাড়ির মেয়ে অথবা ছেলের জন্য 2 চাকার সাইকেল কিনতে যান তাহলে সেই বাজার থেকে কেউ আপনাকে একটা 16 চাকার ট্রাক ধরিয়ে বাড়ি ফেরত পাঠাতে পারবে না। উনি বললেন যে সাধারণভাবে পণ্য যেটা বাজারে আসে সেই পণ্যকে কেন্দ্র করে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে সম্পর্কটা তৈরি হয় তার একটা মূল ভিত্তি হলো পণ্যর সম্বন্ধে জ্ঞান। কলা কিরম দেখতে ক্রেতা জানে, বিক্রেতা জানে। 2 চাকা সাইকেলে কটি চাকা আছে সেটা ক্রেতাও জানে, বিক্রেতাও জানে। 16 চাকার ট্রাক দেখতে কিরম 2 চাকা সাইকেল বিনিময়ে উভয় পক্ষ জানে। ফলে সাধারণভাবে যে পণ্যটা বাজারে বিক্রি হয়, পণ্যকে কেন্দ্র করে তথ্যগতভাবে যেই জ্ঞানের যে ফারাকটা আছে সেটি খুবই অল্প। বিক্রেতা সবসময় জানবে যে হচ্ছে কলাটা গাছ পাকা আছে অথবা কার্বাইড পাকা, ক্রেতা নাও জানতে পারে, কিন্তু ওই ফারাকটা খুবই হচ্ছে সীমিত।
কিন্তু স্বাস্থ্য যখন পণ্য হিসেবে বাজারে আসে, এই পণ্যকে কেন্দ্র করে তথ্যগত ফারাকটা হচ্ছে বিরাট। আপনি বাজারে এসছেন পেটের ব্যথা নিয়ে, আপনি অম্বলের ওষুধ কিনতে এসছেন, না আপনি অ্যাপেন্ডিক্স অপারেশন কিনতে এসছেন, গলব্লাডার অপারেশন কিনতে এসছেন, না ক্যান্সারের চিকিৎসা, ক্রেতা কোনোটাই জানে না, পুরোটাই বিক্রেতা জানে। শুধু তাই নয়, বিক্রেতা কিন্তু ক্রেতা কত টাকা খরচ করবে তার সম্বন্ধে সেই নিয়ামক শক্তি। আপনি গলব্লাডার অপারেশন সার্জন ফি কত দেবেন, নার্সিংহোমে কত খরচ হবে, সবটাই কিন্তু হচ্ছে বিক্রেতা ঠিক করছে, ক্রেতার হাতে কোনো কন্ট্রোল নেই, চয়েসও নেই। ফলে এটাকে কেন্দ্র করে উনি হচ্ছেন সেই প্রবন্ধতে বলেছিলেন যে এই ইনফরমেশন গ্যাপের জন্য একটা মরাল হ্যাজার্ড তৈরি হয় এবং মার্কেট ফেলিয়ার হয়। তাই জন্য দেখবেন পৃথিবীর বেশিরভাগ হচ্ছে উন্নয়নশীল দেশ, কানাডা, প্রায় গোটা ইউরোপ এবং জাপান, ওখানে কিন্তু স্বাস্থ্যকে কিন্তু বেসরকারিকরণ করা হয়নি। ওখানে কিন্তু আপনি বাজারে গিয়ে কর্পোরেট নার্সিংহোম পাবেন না, সবাই কিন্তু সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে। ইংল্যান্ডে রাজাও যেরম পাচ্ছে, রানীও যেরম পরিষেবা পাচ্ছে, একজন সাধারণ মানুষও সেই একই ব্যবস্থার মধ্যে পরিষেবা পাচ্ছে। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যক্রমে আমরা হচ্ছে এই মিশ্র একটা জায়গায় স্বাস্থ্যকে রেখে দিয়েছি, কিছু সরকারি আর বেশিরভাগ হচ্ছে বেসরকারি। 90-এর দশকের প্রথমের দিকে যে নয়া উদারীকরণ হলো ভারতবর্ষের মধ্যে, তার মধ্যে স্বাস্থ্যটা হচ্ছে একটা বড় অংশ বেসরকারি পুঁজি নিবেশের জায়গা হয়ে গেল। আরও বেশি হয়ে গেল প্রথম যে আমাদের অর্থনৈতিক মন্দা যেটা ঘটলো এই শতাব্দীর মধ্যে, তারপর থেকে, এবং তার নির্দিষ্ট কারণ আছে। এই যে অর্থনৈতিক মন্দা আমাদের এই প্রথম দশকে ঘটলো, সেখানে একটা বড় শিক্ষা যে আন্তর্জাতিক এবং জাতীয় লগ্নি পুঁজি গ্রহণ করলো, যে সমস্ত ক্ষেত্রের মধ্যে মন্দার যে প্রভাবটা ছিল, অটোমোবাইল সেক্টর, লোকজন টুথপেস্ট কম কিনছিল, জামা কাপড় কম কিনছিল, গাড়ি বাড়ি ইত্যাদি সবই কম কিনছিল, কেনা হচ্ছিল, কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটি ক্ষেত্রে কিন্তু খরচটা সেভাবে কিন্তু সংকুচিত হয়নি। ফলে দেখবেন যে 2010 সালের পর থেকে শিক্ষা এবং স্বাস্থ্য বিরাটভাবে পুঁজি প্রবেশ করেছে। আমাদের দেশে আপনি দেখবেন RSBY প্রকল্প যেটা 50,000 টাকা ছিল, সেটা এক লাপে হচ্ছে 5 লাখ টাকা হয়ে গেল। সরকারি হচ্ছে বিমাকরণ, এবং এখন এই বাজেটে দেখবেন যে বিমাকে 100% হচ্ছে FDI এর জন্য খুলে দিয়েছে। ফলে এই যে নয়া উদারীকরণের হচ্ছে দৃষ্টিভঙ্গি, যে স্বাস্থ্যকে হচ্ছে মুনাফার জায়গা করে দিতে হবে, ওই দৃষ্টিভঙ্গিটা বহাল রয়েছে। কিন্তু স্বাস্থ্যর উপরে যে খরচটা আছে, তার বিনিময়েতে সাধারণ মানুষের যে স্বাস্থ্য সূচকগুলোর উন্নতি হবে, তার কিন্তু সেভাবে আমরা কিন্তু প্রভাব দেখতে পাচ্ছি না। বরঞ্চ ভারতবর্ষের মধ্যে সামগ্রিক খরচ যেটা হচ্ছে স্বাস্থ্যের উপরে, সেটা যদি কেন্দ্রীভূত করে হচ্ছে সুস্পষ্টভাবে সুপরিকল্পিতভাবে যদি খরচ করা হতো, সরকারের তরফ থেকে খরচ যদি করা হতো, তাহলে অনেক বেশি আমরা হচ্ছে লাভ পেতাম স্বাস্থ্যের সূচকের ইঙ্গিত মানে তুলনায়। একদমই। আপনি ইউকের কথা বললেন, ব্রিটেনের কথা, সেখানে ন্যাশনাল হেলথ সার্ভিস কত স্কিম, তো সেই সমস্ত দেশে কিন্তু সরকার বাকি সমস্ত ক্ষেত্রে ওকে প্রাইভেটাইজ করলেও এই ক্ষেত্রে একটা ন্যূনতম ব্যয় বরাদ্দ রাখছে এবং সেটা অনেক ক্ষেত্রে বাড়াচ্ছেও। ভারতবর্ষে আমরা কদিন আগে দেখলাম কেন্দ্রীয় বাজেট, সেখানেও দুটো নয়া প্রতিশ্রুতি এসছে। একদিকে বলেছে ডে কেয়ার সেন্টারগুলিতে আগামী 3 বছরের মধ্যে ক্যান্সারের একটা ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করা হবে সমস্ত জেলা হাসপাতালে। আরেকদিকে বলা হয়েছে যে মেডিকেল কলেজগুলোতে সিট বাড়ানো হবে, অথচ ব্যয় বরাদ্দ বাড়ছে না। দুটোর মধ্যে কোনো সাযুজ্য থাকছে না। এটা কি বাস্তবসম্মত? এভাবে সম্ভব ব্যয় বরাদ্দ না বাড়িয়ে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি করা? দুটো ব্যাপার আছে। প্রথম ব্যাপার হচ্ছে এই সরকারে, মানে শুধু আমি কেন্দ্র বলবো না, রাজ্যগুলো মিলে, মানে যেটাকে আমরা বলি আমাদের ভারতবর্ষের মধ্যে যে সুপারস্ট্রাকচার রয়েছে, ঢাঁচাগতভাবে যেই সিদ্ধান্তগুলো হয়, সেটা হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে একটা অবহেলার দৃষ্টিভঙ্গি থেকে ওরা নেয়। আমরা যদি দেখি আমাদের দেশের মধ্যে গত বছরের তুলনায় জিডিপির যতটা বেড়েছে, তাহলে সেই অনুপাতে গত বছর হচ্ছে 0.39% জিডিপি স্বাস্থ্যের খাতায় ব্যয় হতো, 0.37, এবং এই বছর কিন্তু স্বাস্থ্যের খাতায় সেটা হচ্ছে ব্যয়টা কমে 0.29% হয়েছে। মানে আপনি হচ্ছে ইয়ার টু ইয়ার আপনার যে হচ্ছে খরচ এবং বরাদ্দ বাড়ার কথা,
তুলনামূলকভাবে জিডিপির অনুপাতে সেটা কিন্তু কমছে। সেটা হচ্ছে প্রথমেই বলে দিচ্ছে যে দেশের মধ্যে যারা নিয়ামক শক্তি তারা স্বাস্থ্যকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না। দ্বিতীয় যে কথাটা মাথায় রাখতে হবে যে আপনি ক্যান্সার বলুন অথবা যে কোনো হচ্ছে স্বাস্থ্যের যদি আমরা সূচক হিসেবে যদি আমরা কোনো জিনিসকে গণ্য করি তার বেস লাইনটা হচ্ছে নিউট্রিশন, খাদ্য। সমস্ত খাদ্য প্রকল্পর কিন্তু খরচটা কমে গেছে এবং বিশেষ করে হচ্ছে প্রসূতির মুখে মায়েরদের যে খাদ্য পৌঁছে দেওয়া, যে পুষ্টি পৌঁছে দেওয়া তাদের শরীরের জন্য এবং গর্ভের মধ্যে হচ্ছে যে শিশুটা বড় হচ্ছে তাদের জন্য যে পৌঁছে দেওয়ার কথা এবং যারা পৌঁছে দেবে আশাকর্মী তাদের কিন্তু বরাদ্দ কমে যাচ্ছে। তো NHRM যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল রুরাল হেলথ মিশন যেটা আছে সেখানে আমরা দেখছি হচ্ছে সংকুচিত করা হচ্ছে টাকা, খাদ্যর ক্ষেত্রে হচ্ছে টাকা সংকুচিত করা হচ্ছে। ওইদিকে ক্যান্সারের ইম্পোর্টের হচ্ছে ট্যাক্সটা কমিয়ে দেওয়া হচ্ছে এবং সেই ওষুধ যেটা বিদেশ থেকে আসবে সেটা হচ্ছে রুগীর কাছে পৌঁছে দেওয়ার হচ্ছে বাড়তি উদ্যোগ আমাদের সরকারের তরফ থেকে দেখানো হচ্ছে। ফলে এটা হচ্ছে সরাসরি আমরা বুঝতে পারি মিসপ্লেসড প্রায়োরিটিস। ক্যান্সারের চিকিৎসা করতে হবে, ক্যান্সারের খরচ কমাতে হবে, কিন্তু আমার প্রায়োরিটি থাকবে ক্যান্সার যেন না হয়। যারা অপুষ্টিতে ভোগে তাদের হচ্ছে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। শুধু ক্যান্সার নয়, অন্যান্য রোগের হচ্ছে সম্ভাবনা অনেকটা বেশি বেড়ে যায়। ফলে সরকারের হচ্ছে মিসপ্লেসড যে প্রায়োরিটি সেটা সামনে আসছে ইন দি ব্যাকগ্রাউন্ড। কি সার্বিকভাবে যেই বরাদ্দ এবং খরচের মধ্যে থেকে আমাদের অগ্রগতি অর্জন করা উচিত জিডিপির অনুপাতে সেটা কিন্তু প্রায় 0.7% সংকুচিত হয়ে গেছে, মানে প্রায় 1% আমাদের বরাদ্দ কমে গেছে ইয়ার টু ইয়ার যদি আমরা গ্রোথকে দেখি। ফলে এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার হচ্ছে কতগুলো টার্গেটেড প্রোগ্রামস নিয়ে একটু হচ্ছে ছবি তোলা, একটু হচ্ছে প্রচারের মধ্যে আসা, একটু সেন্টিমেন্ট করা, কিন্তু যেটা হচ্ছে আমরা বলি কংক্রিট প্ল্যানিং, দেশের সাধারণ মানুষ সুস্থ হবে, বলিষ্ঠ হবে, ভালোভাবে হচ্ছে কাজ করবে, তারা উপার্জন করবে, সেই জায়গাটা মানুষকে পৌঁছে দেওয়া এবং অসুস্থ হলে সে অসুস্থতা থেকে বেরিয়ে এসে আবার হচ্ছে নিজের কর্মকাণ্ডতে যুক্ত হবে, সেই জায়গা কিন্তু একটা ফান্ডামেন্টাল মানে স্বাস্থ্য অর্থনীতি, স্বাস্থ্যর মানে যে রাজনীতি আছে সেখান থেকে কিন্তু একটা স্পষ্ট অবহেলা রয়েছে। আপনি বলছিলেন বেশ কিছু সূচকের কথা, যে সূচকগুলোর ভিত্তিতে এখন গোটা দুনিয়াতে রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে হুইয়ের মতো অর্গানাইজেশন তারা একটি দেশের স্বাস্থ্য পরিকাঠামো বা সামগ্রিক উন্নয়নটাকে বিচার করে। মাতৃত্বকালীন মৃত্যুর হার, ম্যাটারনাল মর্টালিটি রেট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূচক। আপনি প্রসূতিদের ক্ষেত্রে পুষ্টির কথাও বলছিলেন। আমরা কয়েকদিন আগেই দেখলাম মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনা পরিকাঠামোর অভাবগত কারণ থেকেই। ফলে এই রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সরকার যখন ভাবছে না, সেই ক্ষেত্রে কি এই স্বাস্থ্য পরিকাঠামোর কথা শুধু বলছি না, সামগ্রিকভাবে যে দেশের কথা বারবার বলা হচ্ছে বিকশিত ভারত বিকশিত ভারত, এইটা কি সম্ভব কখনোই? মানে প্রসূতি মৃত্যুর মতো ঘটনা ঘটছে আমাদের রাজ্যে, আমাদের দেশে, তারপরে যদি তারা বিকশিত ভারতের কথা বলেন তাহলে এটা কি কখনোই সম্ভব? যেহেতু আপনি সূচকের কথা বললেন। দেখুন, পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রসূতি মৃত্যুর যেটা ঘটেছে তার ম্যাটারনাল মর্টালিটি যেটাকে আমরা বলি, মাতৃত্ব মৃত্যুর হার যেটা রয়েছে সেটা একটা অবাক করার মতন পরিস্থিতির মধ্যে রয়েছে। 2007 থেকে 2020-21 অবধি যদি আমরা এই সূচকের হারগুলো দেখি তাহলে আমরা দেখব যে ভারতবর্ষ থেকে পশ্চিমবাংলা অনেকটা কম ছিল, কিন্তু 2017 পশ্চিমবাংলার মাতৃমৃত্যুর হারটা কিন্তু সর্বভারতীয় গড় থেকে বেড়ে গেল। আমরা যে উন্নতি মানে এগিয়ে ছিল, এখন পিছিয়ে যাচ্ছে, মানে বেড়ে গেল, মানে বেশি মায়ের মৃত্যু হচ্ছে তুলনামূলকভাবে ভারতবর্ষের গড় সংখ্যার তুলনায়। ফলে এই পরিস্থিতির মধ্যে এই যে অবাক করার আমরা যে পিছিয়ে পড়লাম, আমরা যেখানে ছিলাম, যে অগ্রগতি আমাদের ছিল সেখান থেকে আমরা যে পিছিয়ে গেলাম, তার হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল কারণ আছে। একটা গুরুত্বপূর্ণ কারণ আছে অ্যানিমিয়া, রক্তাল্পতা। রক্তাল্পতাতে যদি আমরা ওই সূচককে সর্বভারতীয় স্তরে যদি দেখি তাহলে আমাদের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে যেটা হচ্ছে প্রতি 5 বছর অন্তর অন্তর হয়, সেই 2014-15 যেটা হয়েছিল সে NFHS ডেটার তুলনায় 2019-20 যে ডেটা আমরা দেখলাম যে গোটা ভারতবর্ষের মধ্যে মহিলাদের রক্তাল্পতাটা বেড়েছে। এমনই বেড়েছে যে কেন্দ্র সরকার কিন্তু 2024-25 যে NFHS ডেটা হারভেস্ট করবে সেখানে রক্তাল্পতাটা হচ্ছে ওই সূচককে আর মানে নমুনা হিসেবে ধরছেই না। ফলে ওই নমুনা তোলাটাই বন্ধ হয়ে গেছে।
এবং যিনি হচ্ছে এনএফএচএস এর চেয়ারম্যান ছিলেন, যিনি এটা ফ্ল্যাগ করলেন যে ভারতবর্ষের সার্বিক হচ্ছে মহিলাদের স্বাস্থ্য একটা অবনতির দিকে ঘুরেছে 2014-15, 2019-20 তুলনায়, তাকে কিন্তু পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এবং অনেকটা একটা ইন্ডিপেন্ডেন্টলি এনএফএচএস ডেটা হারভেস্ট হতো। এবার হচ্ছে কেন্দ্রের সরকার হচ্ছে ওই প্ল্যানিং কমিশনের জায়গায় নতুন যে নীতি আয়োগ করেছে, নীতি আয়োগ অনেকটা কক্ষিগত করেছে, এই ডেটাকে হারভেস্ট করছে। কেন ওখান থেকে যদি সরকারের বিরুদ্ধে কোনো সূচকগুলো চলে আসে তারা সমস্যার মধ্যে পড়বে। সো এখান থেকে আমরা এটা ইঙ্গিত পেতে পারি গোটা ভারতবর্ষের মধ্যে মহিলাদের হচ্ছে স্বাস্থ্য খুব একটা ভালো জায়গায় নেই 2014-15 এনএফএচএস বছরকে যদি আমরা একটা বেস ইয়ার হিসেবে ধরি। দ্বিতীয় যে কথাটা হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে বিশেষ করে মামনি রুই দাস যিনি মারা গেছেন মেদিনীপুর মেডিকেল কলেজে, ওনার পোস্টমর্টমে স্পষ্টভাবে বলা হচ্ছে যে ওনার মৃত্যুটা হয়েছে সেপসিসের জন্য, একটা সংক্রমণ জড়িত কারণের জন্য ওর মৃত্যু হয়েছে। এবং যে স্যালাইনটা ওনাকে দেওয়া হয়েছিল রিঙ্গার ল্যাকটেট, আমরা দেখলাম যে কোম্পানি সেই স্যালাইনটা তৈরি করছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড, ওর বিরুদ্ধে 2023 সাল থেকে 26টা অভিযোগ ছিল। সেই 26টা অভিযোগের মধ্যে 16টা অভিযোগের হচ্ছে ওদের নমুনা পরীক্ষা ফেল করেছে, নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি। এনএসকিউ হচ্ছে আমাদের ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট অনুযায়ী একটা পরীক্ষা হয়, সে পরীক্ষা অনুযায়ী যদি স্ট্যান্ডার্ডটা না হয় তাই এনএসকিউ বলে আখ্যা দেওয়া হয়। 16টা মানে 26টা নমুনার মধ্যে থেকে হচ্ছে 16টা হচ্ছে এনএসকিউ, নট অফ স্ট্যান্ডার্ড, প্রয়োজনীয় মান পৌঁছাতে পারেনি। এবং 4-5-6 ডিসেম্বর 2024 সাল কেন্দ্র হচ্ছে সেন্টার অফ ড্রাগ কন্ট্রোল স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, পশ্চিমবঙ্গের রিজনাল ড্রাগ অফিস আর কর্ণাটকের হচ্ছে ওদের ওষুধের যে বিভাগটা আছে ড্রাগ অফিস, তারা একটা ইন্সপেকশন করে। সেই ইন্সপেকশনে দেখা যায় যে এই কোম্পানি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল তারা ছত্রাকের যে টেস্ট আছে তাদের ফ্যাক্টরিতে করেই নি, তার কোনো রেকর্ড নেই। ফলে এই যে গুরুত্বপূর্ণ একটা জায়গায় একটা গ্যাপ রয়েছে, এর পাশাপাশি আরও অনেক হচ্ছে ওদের হচ্ছে গ্যাপ পাওয়া গেছে। এবং 10ই ডিসেম্বর তাকে ওই কোম্পানিকে বলা হয়েছে স্টপ ম্যানুফ্যাকচার করার জন্য। কিন্তু স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার 10ই ডিসেম্বর বেরোনোর পরেও 7ই জানুয়ারি অবধি 27 দিন অবধি এই স্যালাইনটা কিন্তু গোটা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের মধ্যে মানুষ পেয়েছে। দুর্ভাগ্যক্রমে হচ্ছে মামনি রুই দাস মারা গেছে, আরেকটি শিশু মারা গেছে এবং আরও হচ্ছে আরেকটা শিশু কলকাতায় এসছে চিকিৎসার জন্যে, আরও সমস্যাগুলো আছে। ফলে এটা হচ্ছে মানে যারা তদারকি করবে একটা ওষুধের মানের উপরে, তারা হচ্ছে সম্পূর্ণভাবে ফেল করেছে। ফলে একদিকে হচ্ছে নীতিগতভাবে হচ্ছে রক্তল্পতা গোটা ভারতবর্ষের মধ্যে মহিলাদেরকে একটা বিপদের সম্মুখীন করে দিচ্ছে, পাশাপাশি চিকিৎসা এবং চিকিৎসা প্রতিষ্ঠানের মধ্যে গুণমানের উপরে যাদের তদারকি করার কথা তারা যদি না করে তাহলে মাতৃমৃত্যু বাড়বে। দুর্ভাগ্যক্রমে আমরা পশ্চিমবাংলায় এই মৃত্যুর সম্মুখীন হচ্ছি এবং এখান থেকে বেরোনোর যে পথটা আছে সেটা হচ্ছে কেন্দ্র সংস্থা এবং সরকার প্রথমত তাদেরকে দায়িত্ব নিতে হবে যে এই ঘটনাটা এইভাবে ঘটেছে এবং তার প্রতিকার হিসেবে আমাদের এগোতে হবে। সেটা করতে গিয়ে আমরা দেখলাম পশ্চিমবাংলা আরেকটা হচ্ছে সেলাইন কোম্পানি ফার্মা ইম্প্যাক্স, তাদেরকেও স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার দিতে হলো, যেহেতু ওদের হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার মধ্যে ইন্সপেকশন করা দেখা গেছে যে মানটা বজায় রাখার ছিল সেটা মানটা ওরা বজায় রাখেনি। তাহলে গোটা পশ্চিমবাংলার মধ্যে গোটা ভারতবর্ষের মধ্যে ওষুধ তৈরি করার যে প্রক্রিয়া সেটা কিন্তু যোগ্য মান হিসেবে কিন্তু করা যাচ্ছে না এবং ওষুধের গুণমানের উপরে বড় একটা জিজ্ঞাসা চিহ্ন চলে এসছে। আপনি বলছিলেন যে এই তদারকি যারা করে বা নিয়ামক যে সংস্থা তাদের একটা প্রচন্ড গাফিলতি রয়েছে অবজারভেশনের ক্ষেত্রে, তারা সঠিকভাবে গোটাটা পর্যবেক্ষণ করছে না নিয়মিত। হঠাৎ করে কোনো ঘটনা ঘটলে, অপ্রীতিকর কোনো দুর্ঘটনা ঘটলে তারপরে তারা নড়ে চড়ে বসেছেন, অথচ সারা বছর আমরা সে স্বাস্থ্যমন্ত্রী হতে পারেন পশ্চিমবাংলার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বা এই নিয়ে সার্বিকভাবে কেন্দ্র বা রাজ্য সরকারের যে আলোচনা সেখানে কিন্তু আমরা এই কথা কখনোই শুনতে পারি না। তারা শুধুমাত্র কখনো না কখনো সিট বাড়ানোর কথা বলেন বা এখানে এই মেডিকেল কলেজ হলো ওখানে সেই মেডিকেল কলেজ হলো। একটা দেশের স্বাস্থ্য পরিকাঠামো বা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে এই বিষয়গুলিকে নজর না দিয়ে শুধুমাত্র মেডিকেল কলেজের সিট বাড়ানো বা আরো বেশি সংখ্যায় মেডিকেল কলেজ বাড়ানো, এইটা কি আগামী দিনে আমাদের স্বাস্থ্য পরিকাঠামোকে ব্যাপ্ত বা উন্নত করতে পারে, নাকি আসলে অন্য রাস্তায় চলার উচিত বা প্রয়োজন? দুটো জিনিস আছে, একটা রয়েছে ভারতবর্ষের মধ্যে যে কটা মেডিকেল সিট এই মুহূর্তে অ্যাভেলেবেল তার সিংহভাগ হচ্ছে বেসরকারি ক্ষেত্রে।
ফলে ওখানে মানুষকে টাকা দিয়ে পড়াশোনা করতে হয় এবং বাইরে এসে টাকা হচ্ছে যে টাকা খরচ করেছে মেডিকেল শিক্ষা লাভ করার জন্য তাকে আদায় করতে হবে। এবং এক একটা সিট এখন বেসরকারি মেডিকেল কলেজে 60 লক্ষ থেকে 1.5 কোটি টাকায় বিক্রি হচ্ছে সেই কলেজের রেপুটেশন অনুযায়ী। এবং সরকারি মেডিকেল কলেজগুলো সিটগুলো অনেক বাড়াটা অনেক কম তুলনামূলক, মানে প্রায় নেই, শূন্য আপনি বলতে পারেন। বিগত যদি আমরা 5-7 বছর ধরি তাহলে 5-7 বছরের মধ্যে মানে 5%ও সরকারি মেডিকেল কলেজের সিট বাড়েনি, বাকি 95টা হচ্ছে বেসরকারি সিট। তাহলে এই যে 10,000 সিটটা বাড়বে, এটা কিন্তু সরকার তার নিজস্ব হচ্ছে মেডিকেল কলেজ তৈরি করে সিট বাড়ানোর কথা বলছে না, তারা বলছে আমরা অনুমোদন দেব। অনুমোদন দেব মানে হচ্ছে মেডিকেল শিক্ষা একটা সামগ্রিক ব্যবসা এবং বাণিজ্য হয়ে উঠবে তার পক্ষে কথা বলছে। কিন্তু যেই মানে চালাকিটা করছে তারা এইভাবে ঘোষণা করছে কি মানুষ এটাকে ধরবে যে আমার জেলাতে একটা মেডিকেল কলেজ খুলতে চলেছে, এরকমটা কিন্তু বিষয়টা নয়। পুরোটাই কিন্তু বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ আসলে পড়ালেখা বা চিকিৎসাদের নাগালের বাইরেই থাকবে, বাইরে থাকবে। কেন একটা ছেলে অথবা একটা মেয়ে সে যদি একটা মেডিকেল কলেজে যদি 60-70 লক্ষ টাকা দিয়ে একটা MBBS করবে, তারপরে হচ্ছে ধরো 2-2.5 কোটি টাকা দিয়ে একটা পোস্ট গ্রাজুয়েশন করবে, সে যখন হচ্ছে এক হাতে ডিগ্রি নিয়ে বেরোচ্ছে তার অন্যদিকে কিন্তু হাতে ওর একটা বড় ঋণ, আইদার ব্যাংক থেকে লোন নিয়েছে অথবা পরিবার থেকে লোন নিয়েছে। ওর বাবা মা যদি ইনভেস্ট করে থাকে তাহলে ওর কাছে সবসময় বোঝাই থাকবে যে এই টাকা দিয়ে আমাকে কিন্তু আমার কাজটা শুরু করতে হচ্ছে, এই ইনভেস্টমেন্টের বিনিময়তে কাজ করতে। ফলে সেই ছেলে অথবা মেয়ে চিকিৎসক হিসেবে তাকে হচ্ছে যখন মার্কেটে এন্টার করবে তাকে কিন্তু প্রথম দিন থেকে তাকে কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট দৃষ্টিভঙ্গি থেকে কাজ করতে হবে। তখন হচ্ছে মেডিকেল কলেজ থেকে একটা ছেলে বেরিয়ে হচ্ছে সে যতটুকু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, শুধু ডিগ্রি নিয়ে বেরোলাম আমি সমাজের মধ্যে যে কাজটা করব, তার কিন্তু অন্যদিকে একটা মন থাকবে। এবং এটা আমাদের সার্বিক হচ্ছে উদারীকরণের ফলে শিক্ষা যেমন উদারীকরণ করা হচ্ছে, স্বাস্থ্য উদারীকরণ করা হচ্ছে, তাহলে মাঝখানে হচ্ছে স্বাস্থ্য শিক্ষাও হচ্ছে উভয় পক্ষের প্রভাবে হচ্ছে উদারীকরণের মুখে পড়ে যাবে, তাতে কস্ট অফ হেলথকে কিন্তু বাড়বে। মানে স্বাস্থ্যকে গ্রহণ করার জন্য যা খরচ আছে তার ব্যয়বহুল হয়ে যাবে, সেই দিকে কোনো হচ্ছে সন্দেহ রাখার বিষয় নেই। পাশাপাশি যে দ্বিতীয় কথাটা আসছে সেটা হলো যে আমরা নীতিগতভাবে হচ্ছে আমরা স্বাস্থ্যকে কিভাবে দেখছি। আমরা 1 টাকা যদি সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে যদি খরচ করি তাহলে মানুষ 1 টাকার পরিষেবা পায়। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে গুণমান নিয়ে অনেক হচ্ছে উন্নতি করার সুযোগ রয়েছে, কিন্তু যেই টাকাটা খরচ করবে সরকার 1 টাকা, সে 1 টাকা পরিষেবা মানুষ পাবে। কিন্তু আমি যে 1 টাকা যদি হচ্ছে বেসরকারি স্বাস্থ্য পরিকাঠামো অথবা বেসরকারি বীমাকরণ প্রকল্পের মধ্যে থেকে যদি খরচ করি আর অ্যাভারেজ রেট অফ প্রফিট যদি 20% থাকে, তাহলে বীমা কোম্পানি 20 পয়সা সরিয়ে দেবে, যারা পরিষেবা দেবে বেসরকারি স্বাস্থ্য পরিকাঠামো তারা হচ্ছে 20 পয়সা সরিয়ে দেবে। ফলে মানুষ কিন্তু সরকার 1 টাকা খরচ করলেও পরিষেবা মাত্র 60 পয়সা পাবে। ফলে এটা হচ্ছে সহজ হিসেবে বোঝা যাচ্ছে যে সরকার যখন টাকা খরচ করবে তার অনুপাতে মানুষের পরিষেবা কিন্তু সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আর বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা বীমা প্রকল্পের মধ্যে প্রায় 40% হচ্ছে সার্ভিস ডেলিভারিতে সোজাসুজি হচ্ছে ফারাক চলে আসছে। আর এর হচ্ছে সবথেকে করুণ উদাহরণ আমরা দেখলাম আমেরিকায়। আমেরিকায় হচ্ছে 1975 সালে ওদের হচ্ছে বেডের সংখ্যা ছিল 15 লক্ষ হাসপাতাল বেড, আর 2020 সালে যখন কোভিড শুরু হলো আমরা দেখলাম যে আমেরিকায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় বেড সংখ্যা হচ্ছে 15 লক্ষ থেকে কমে 9 লক্ষতে দাঁড়িয়েছিল। জনসংখ্যা বেড়েছে 75%, আর বেড সংখ্যা 40% কমে গেল। জিডিপির অনুপাতে ওদের খরচ হচ্ছে 6% থেকে বেড়ে 18% হয়ে গেল। এই যে ঘটলো, টাকা বেশি খরচ করা হচ্ছে, পরিকাঠামো হচ্ছে বেশি তৈরি করা হচ্ছে, বেড কমে যাচ্ছে, তাহলে টাকাটা কোথায় যাচ্ছে? এই যে বললাম সরকার যখন 1 টাকা খরচ করছে মানুষ পরিষেবা পাচ্ছে, আর বেসরকারি হচ্ছে বীমা এবং স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে টাকা খরচ করছে সেখান থেকে পরিষেবা কমে যাচ্ছে। এর করুণ উদাহরণ আমেরিকা। এমন একটা কোভিড প্রক্রিয়ার মধ্যে থেকে আমরা বুঝতে পারলাম যেখানে প্রায় 12 লক্ষ ওদের নাগরিকরা মৃত্যুবরণ করলো, 65-র বেশি লোকজনকে তারা হচ্ছে ভর্তি করতে পারলো না,
তাদেরকে বলা হলো আপনারা বাড়িতে থাকবেন, আপনার শ্বাসকষ্ট হচ্ছেন, আপনি কোভিড পজিটিভ আছেন, আপনি কিছু ওষুধ পাবেন, আর মারা গেলে আপনি ডেথ সার্টিফিকেট পাবেন, কিন্তু হাসপাতাল আইসিইউ আপনি পাবেন না, কেন সেই বেড সেই জায়গা নেই। দেখুন, আমরা যদি যেটাকে বলি আমরা ওই একটা জেনারেশনের জন্য যে সুবিধাটা পাওয়া যায়, সেই ডিভিডেন্ড যেটাকে বলি, একটা হচ্ছে বড় সংখ্যক ভারতবর্ষে এই মুহূর্তে হচ্ছে যুব সমাজ। কিন্তু আমাদের স্বাধীনতার সময় হচ্ছে গড় আয়ু ছিল 48 বছর, আজকে দাঁড়িয়ে সেটা হচ্ছে 69। ফলে আমরা এই প্রায় 80 বছরের মধ্যে, 80 বছরের একটু কমের মধ্যে আমরা আমাদের গড় আয়ু প্রায় 21 বছর বাড়িয়েছি। 21 বছর বাড়ানোর মানে হলো যে হচ্ছে বয়স্কদেরও সংখ্যা দিন যেরকম দিন আসবে সেরকম বাড়বে, কিন্তু গড় আয়ুটা বাড়বে। 69-এর পরে আমরা যাব। উন্নয়নশীলের দেশগুলো হচ্ছে প্রায় হচ্ছে 76 থেকে 80 বছর হয়ে গেছে, কিছু দেশের মধ্যে খুব রেয়ারলি 82 পৌঁছে গেছে ওরা গড় আয়ু। এবং দুদিক থেকে সমস্যা আছে, এক হচ্ছে বার্ধক্য কারণের জন্য সমস্যা আছে, ক্যান্সার বেশি হয়, আপনার অন্যান্য সমস্যাগুলো বেশি হয়। আর যেগুলো মিডল এজের যে রোগগুলো আছে তার হচ্ছে সামগ্রিক প্রতিফলন হচ্ছে এক্সট্রিম অফ এজে হয়। যেমন ডায়াবেটিস আপনি 45-এ আপনি ধরলেন, কিন্তু আপনার কিডনি ফেলিয়ার হলো 65-70 বছর বয়সের মধ্যে, আপনার চোখ খারাপ হলো, আপনার পায়ে গ্যাংগ্রিন হলো ইত্যাদি, এগুলো হচ্ছে একটু পরে হয়। ফলে এই যে কিউমুলেটিভ এফেক্ট অফ লাইফস্টাইল ডিজিজ, হার্ট অ্যাটাকগুলো হবে, হার্ট ফেলিয়ার ইত্যাদি, এগুলো ফলে এইগুলো হলো রোগের ব্যাপারে। এখন আপনি সমাজ হিসেবে হচ্ছে বার্ধক্যকে যদি দেখেন তাহলে তার একটা প্রয়োজনীয়তা আছে যে বার্ধক্যর মধ্যে হচ্ছে মানে বয়স্ক লোকের মধ্যে হচ্ছে রিপোজিটরি অফ নলেজ থাকে, যেটা হচ্ছে প্রেজেন্ট জেনারেশন যারা বাবা মা হচ্ছেন ওদের মাধ্যমে নেক্সট জেনারেশনে ট্রান্সফার হয়। ফলে জেরিয়াট্রিক এজ গ্রুপের একটা সোশ্যাল রেলেভেন্স আছে, সেই ইনভেস্টমেন্টটা করতে হবে যদি সেই রেলেভেন্সকে আমরা কাজে নিতে চাই। ফলে সেই ইনভেস্টমেন্টের কিন্তু দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি না, কেন আমাদের স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে হচ্ছে আপনি জেরিয়াট্রিক হেলথ কেয়ারের যা বিজ্ঞান আছে তার কিন্তু খুব একটা আপনি কিন্তু কথাবার্তা অত চর্চা দেখবেন না। আমাদের পশ্চিমবাংলায় একমাত্র মেডিকেল কলেজে একটা জেরিয়াট্রিক মেডিসিনের ডিপার্টমেন্ট আছে, অন্যান্য জায়গাগুলো জেরিয়াট্রিক মেডিসিন সেভাবে পাওয়া যায় না, সামাজিকভাবে আমরা সেভাবে আলোচনাও করি না। ফলে ডেফিনেটলি এই যে কেয়ার কম্পোনেন্ট অফ হেলথ এক্সট্রিম অফ এজ বার্ধক্যর জন্যে সেটা কিন্তু ডেভেলপ করার প্রয়োজন আছে। তার জন্য একটা বিশেষ দৃষ্টিভঙ্গি লাগে, তার মধ্যে তার সঙ্গে একটা রাজনৈতিক দৃঢ়তা লাগে, এবং তার মূলে রয়েছে যে আমি হচ্ছে অর্থ বরাদ্দ করছি কিনা, মানে শুধু পলিটিক্যাল কনভিকশন হলে না, আমার পলিটিক্যাল ডিসিশন নিতে আমি সেখানে কি অর্থ নিয়োগ করছি কিনা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি সাধারণভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের জিডিপির অনুপাতে হচ্ছে বাজেটটা সংকুচিত হয়ে যাচ্ছে, কি কেন্দ্র কি রাজ্য। সেখানে দাঁড়িয়ে হচ্ছে যেই রিসোর্সগুলো ডিস্ট্রিবিউট হওয়ার কথা, এক তো হচ্ছে ইভেনলি ডিস্ট্রিবিউট হচ্ছে না, ইভেনলি ডিস্ট্রিবিউট না হওয়ার জন্য হচ্ছে জেরিয়াট্রিক গ্রুপ হচ্ছে তারা হচ্ছে বাদ পড়ে যাচ্ছে। সরকার তার নিজের দায়িত্ব হচ্ছে ঝেড়ে ফেলছে, তারা বলছে আমরা হচ্ছে পিএমজেওয়াইয়ের মধ্যে হচ্ছে এজেড পার্সনকে নিয়োগ করে দেবো, মানে বয়স্ক লোকজনের দায়িত্ব আমরা পূরণ করতে পারছি না, ফলে আমরা একটা কার্ড দিয়ে দেবো, সেই কার্ডের বিনিময়তে আপনি বাজারে গিয়ে যে কোনো সংস্থা থেকে আপনার পরিষেবাগুলো নিয়ে নিন। কিন্তু যেটা সমস্যা আছে সেটা অসুস্থ হলে আপনি পাবেন, কিন্তু বয়স্ক লোকজন ধরুন একটা পেশেন্ট স্ট্রোক হয়ে গেছে, সে 14 দিন হাসপাতালে স্ট্রোক চিকিৎসা শেষ করেছে, এবার হচ্ছে তার অর্ধেক অংশ শরীর চলছে না, তাকে বাড়িতে শিফট করতে হবে, সে তো হেঁটে বাথরুমে যেতে পারবে না, মাজনও করতে পারবে না, খেতেও পারবে না, তার জন্য একটা সামগ্রিক কেয়ার প্রয়োজন, যেটা আপনি বললেন কেয়ার যে ইকোসিস্টেম আছে, তার জন্যে কিন্তু আপনার কার্ড কোনো কাজে আসবে না। কার্ডটা কাজে আসবে যখন আপনি হাসপাতালে আছে, কিন্তু যে হাসপাতাল থেকে আপনি বাড়ি চলে গেলেন তখন কিন্তু সেটা মানে ব্যবস্থা করার জন্য কোনো জায়গা নেই। ফলে আই থিঙ্ক সো যেটা হচ্ছে এই ভিশন দৃষ্টিভঙ্গির যে অভাবটা রয়েছে, সামগ্রিক স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা করা, স্বাস্থ্য শুধুমাত্র একটা সংকুচিত অংশ নয় যেখানে মানুষ অসুস্থ হলে তার প্রয়োজনটা পূরণ করতে হয়, তার সার্বিক স্বাস্থ্য মানসিক সামাজিক, তার কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ, তার বাসস্থান, পানীয় জল, সবটা মিলে যে দৃষ্টিভঙ্গিটা আছে তার অভাব হলে বয়স্কদের ক্ষেত্রে বাড়ি পৌঁছে গেলে কে পরিষেবা দেবে সেখানেও কিন্তু সরকারের যে পরিকল্পনা করার যে অভাবটা রয়েছে সেটা প্রতিফলিত হবে। আপনি যে প্রসঙ্গে বললেন যে কেয়ার ইকোনমি বা ইত্যাদির ক্ষেত্রে সরকারের একটা দৃষ্টিভঙ্গিগত একটা গাফিলতি রয়েছে, তাদের কাছে সেই ভিশনটা নিয়ে যেটা প্রয়োজনীয়। জনস্বাস্থ্য আন্দোলন বাংলায় তথা দেশে বামপন্থীদের নেতৃত্বে
অনেকটা এগিয়েছে, এখনো অনেক পথ হাঁটা বাকি, কিন্তু অনেকটা এগিয়েছে। এবং মূলত বামপন্থীরাই এই জনস্বাস্থ্যের বিষয়ে একটা অল্টারনেটিভ ভিশন, একটা বিকল্প দৃষ্টিভঙ্গি, যা আসলে এই গাফিলতিগুলো, এই ফাঁক ফোকরগুলোকে ঢাকতে পারে, ভারতবর্ষের সাধারণ মানুষের উন্নত জীবনযাত্রার পথটা প্রসারিত করতে পারে, জনস্বাস্থ্য আন্দোলনের কাছেই সেই চাবিকাঠি রয়েছে। তাহলে যদি সংক্ষেপে জনস্বাস্থ্য আন্দোলনের কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষ্য আপনি বলেন, যা সরকারের কাছ থেকে আসা উচিত ছিল, কিন্তু ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থায় রাজ্য বা কেন্দ্র সরকার কেউই উদ্যোগী হচ্ছে না। দুটো ব্যাপার আছে। প্রথম হচ্ছে মানুষকে নিজের স্বাস্থ্যের দায়িত্ব নিজের হাতে নিতে হবে। যদি জনস্বাস্থ্য আন্দোলন শুধুমাত্র কিছু লোকজন করবে আর তার ফল হচ্ছে সমাজের মধ্যে বিতরণ করা যাবে, সেটা কিন্তু হবে না। ফলে জনস্বাস্থ্যর প্রসঙ্গটা হচ্ছে সাধারণ মানুষের অধিকারের প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সাধারণ মানুষের উপলব্ধির মধ্যে আনা একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যে কোনো আন্দোলন, প্রগতিশীল আন্দোলনের মধ্যে স্বাস্থ্যকে বাদ দিয়ে কিন্তু সার্বিক আন্দোলন সংগঠিত করা যাবে না। এর মধ্যে হচ্ছে আমার স্বাস্থ্য হচ্ছে আমার অধিকার, এটা সরকার থেকে আদায় করার মৌলিক জায়গা রয়েছে। আমাদের সংবিধানের মধ্যে হচ্ছে স্বাস্থ্যের অধিকার কিন্তু মৌলিক অধিকার হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত নয়। দুর্ভাগ্যক্রমে হচ্ছে স্বাস্থ্যের অধিকারটা হচ্ছে রাইট টু লাইফের সঙ্গে যুক্ত আছে। ফলে আপনি যদি মুমূর্ষ অবস্থায় থাকেন, তাহলে কোনো সরকারি হাসপাতালে আপনাকে বেড না দিয়ে কিন্তু পার পেয়ে যাবে না। এইরকম একটা হচ্ছে সাংবিধানিক দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা সীমাবদ্ধ রয়েছি। কিন্তু আপনি অসুস্থ আছেন, আপনার শরীরে জ্বর রয়েছে, জ্বালা রয়েছে, অন্য সমস্যা আছে, আপনার হচ্ছে চিকিৎসা প্রয়োজন, সেখানে দাঁড়িয়ে কিন্তু সংবিধানকে আপনি ইনভোক করতে পারবেন না। সেই জায়গায় কিন্তু আমরা এই যে গ্যাপটা রয়েছে, গ্যাপটাকে পূরণ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে, যে স্বাস্থ্যর যে দৃষ্টিভঙ্গি আছে আমাদের দেশের মধ্যে অনেকটাই হচ্ছে অসুস্থতার সঙ্গে জড়িত। ফলে আপনার শরীরের মধ্যে অসুখ আছে, তখন হচ্ছে স্বাস্থ্যের বিষয়টা রয়েছে চিকিৎসা, কিউরেটিভ কেয়ার। আমরা প্রিভেন্টিভ কেয়ারকে সেভাবে কিন্তু গুরুত্ব দিই না। কিন্তু বেশিরভাগ দেশের মধ্যে যেখানে হচ্ছে গড় আয়ু খুব ভালো আছে, যেখানে মানুষের হচ্ছে সাধারণভাবে অসুখ হওয়ার প্রবণতাটা কম আছে, সেখানে দেখা গেছে যে কম খরচে, যেমন কিউবা আছে, ভিয়েতনাম আছে, শ্রীলঙ্কা অনেকটা ক্ষেত্রে এখানে সাফল্য অর্জন করেছে। এবং বেশিরভাগ যদি আপনি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ দেখেন, নরওয়ে, সুইডেন, তারা হচ্ছে আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ডের তুলনায় অনেক কম খরচ করে তারা সাধারণভাবে হচ্ছে মানুষকে সুস্থ রাখতে পারছে। কেন? তারা হচ্ছে এই যে প্রিভেন্টিভ অথবা রোগ না হওয়ার যে পরিবেশটা আছে সেটাকে হচ্ছে উপরে গুরুত্ব দিচ্ছে, তারা বরাদ্দ করছে। ওদের হচ্ছে বাজেটে প্রিভেন্টিভ কেয়ারের জন্য প্রায় 30 থেকে 33% হচ্ছে খরচ আছে। ফলে পরবর্তীকালে তাদেরকে রোগ হয়ে যাওয়ার পরে যে খরচটা আছে সেটা হচ্ছে ওখানে সেভ করছে। ফলে এই যে ব্যালেন্স বিটুইন প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ কেয়ার, এটা কিন্তু জনস্বাস্থ্য আন্দোলনের একটা মূল অভিমুখ আছে। ফলে ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সারাশি দৃষ্টিভঙ্গি থেকে জনস্বাস্থ্য আন্দোলনকে সংগঠিত করতে হবে। এক হলো যে আমাদের স্বাস্থ্যের অধিকারটা মৌলিক অধিকার হওয়া উচিত, তার হচ্ছে পটভূমি হবে মানুষের স্বাস্থ্য মানুষের হাতে, এবং প্রগতিশীল আন্দোলনের বিভিন্ন দাবি দাওয়ার মধ্যে রাইট টু হেলথ সাংবিধানিক অধিকার হওয়া উচিত, সেটা আমাদেরকে পরিবেশ তৈরি করতে হবে। এবং পাশাপাশি হচ্ছে এই যে সরকারি বরাদ্দ, সেটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে থেকে, টিকাকরণ প্রকল্পের মধ্যে থেকে, সাধারণ মানুষের কাছে বাড়ির পাশে হচ্ছে 90% রোগ অসুখ বিসুখ এগুলো হচ্ছে চিকিৎসা করার একটা পরিকাঠামো তৈরি করতে হবে। তার মধ্যে থেকে প্রিভেন্টিভ কেয়ার, মায়েদের ভালো পুষ্টি দিতে হবে, শিশুদের ভালো পুষ্টি দিতে হবে, পরিবেশটা হচ্ছে পরিষ্কার রাখতে হবে, আমাদের হচ্ছে পানীয় জল পৌঁছে দিতে হবে। এই সবটা দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা এগোই, তাহলে এই দুটি অভিমুখের সামনে দাঁড়িয়ে একটা ভালো জনস্বাস্থ্য আন্দোলন আমরা গড়ে তুলতে পারবো। আপনি প্রিভেন্টিভ কেয়ার এবং কিউরেটিভ কেয়ারের কথা বলছিলেন, এটা আমরা ছোটবেলা থেকেই শুনি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। অবশ্যই কিউরের গুরুত্ব রয়েছে, কিন্তু যতটা প্রিভেনশনের মাধ্যমে ঠেকানো যায় ততটাই ভালো। এই কিছুদিন ধরে হয়ে চলা, গত কয়েক মাস ধরে হয়ে চলা যে আন্দোলন তিলোত্তমার বিচারের দাবিতে, সেখানেও আরেকটা প্রেক্ষিতে এই প্রিভেনশন ইজ কিউরের কথা বারবার উঠে এসেছে। যে একটি ঘটনা ঘটেছে, আমরা একজন ডাক্তারকে হারিয়েছি, কিন্তু এরকমটা বারবার যেন হতে না থাকে। আপনার কি মনে হয় যে এই আন্দোলনের ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার সাথে স্বাস্থ্য ক্ষেত্রের সমস্ত অংশীদার, তাদের নিরাপত্তার প্রশ্নটার ক্ষেত্রে আমরা কি এই প্রিভেনশনের জায়গাটা কোথাও গিয়ে অ্যাচিভ করতে পারবো আগামী দিনে, নাকি বারংবার আমাদেরকে ঠিক একইভাবে এরকম ঘটনা ঘটতে থাকবে এবং তারপরে আমরা তার বিরুদ্ধে তার বিচারের জন্য আন্দোলন করব?
এরকমই হতে থাকবে, নাকি কোথাও গিয়ে প্রিভেনশনের একটা প্রেক্ষিত তৈরি করা যাবে স্বাস্থ্যক্ষেত্রে সমস্ত অংশীদারদের নিরাপত্তার জন্য? সেটা পেশেন্টদের ক্ষেত্রে হতে পারে, ডাক্তারদের ক্ষেত্রে হতে পারে, অন্যান্য গোটা কেয়ার গিভিং কমিউনিটির জন্য হতে পারে। প্রত্যেকটা ঘটনা সমাজের মধ্যে একটা হচ্ছে পরিবেশকে সামনে নিয়ে আসে, এবং পশ্চিমবাংলায় এই মুহূর্তে আমাদের যে স্বাস্থ্য পরিকাঠামো যে পরিবেশের মধ্যে আছে তার কিন্তু হচ্ছে সার্বিকভাবে একটা উন্মোচন করে দিল এই ঘটনাটা। আমরা দেখলাম একজন পড়ুয়া, চিকিৎসা পড়ুয়া, উনি হচ্ছেন ডিউটি করতে গিয়ে ওনার ধর্ষণ হয়েছে এবং ওনার খুন হয়েছে, কিন্তু তার আনুষাঙ্গিক হচ্ছে যে কথাগুলো সামনে চলে এলো, এক হচ্ছে সমাজের মধ্যে একেবারে প্রশাসনের উপর থেকে একেবারে নিচের স্তর অবধি কীভাবে এই জিনিসটাকে চাপতে তারা কিভাবে হচ্ছে তৎপর হয়েছিলেন সেটা হচ্ছে সমাজের সামনে উন্মোচিত হলো, আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় যে কথাগুলো আছে, যে একটা ঘটনা ঘটে গেলে তার হচ্ছে ব্যাপ্তিটা ওর আনুষাঙ্গিক জিনিসগুলোর উপরে হচ্ছে আলো ফেলে। আমরা দেখলাম কারাপশনের বিষয়ে, আমরা দেখলাম মর্গের মধ্যে কি কি কুকাণ্ড হয়, আমরা দেখলাম ওষুধের ক্ষেত্রে কি কি কুকাণ্ড হচ্ছে, আমরা দেখলাম ওখানকার যেই বজ্র পদার্থগুলো আছে, যে মেডিকেল ওয়েস্ট আছে, সেই ওয়েস্ট নিয়ে একটা বিরাট হচ্ছে কেলেঙ্কারি, সেগুলো হচ্ছে উন্মোচিত হলো। এবং আমরা দেখলাম যারা এর সঙ্গে জড়িত আছে, আজকে না গতকালকে একটা অর্ডার হওয়ার কথা, মানে হিয়ারিং হওয়ার কথা, যেখানে চার্জশিটটা ফাইল হবে, যে কারাপশনের যে তথ্যগুলো সামনে চলে এসেছে, একেবারে প্রশাসনের উপরের লোকজন যারা আছে, প্রিন্সিপাল তিনি নিজে জড়িত আছে, এই যে সামনে চলে আসা, এটাই বলে দিচ্ছে যে সমাজ কিন্তু একটা স্তরে অস্থির হয়ে যাচ্ছে স্বাস্থ্য বিষয়গুলো নিয়ে। এবং মানুষ যে নামলো, সাংঘাতিক একটা ঢল 14ই আগস্টের রাত্রে এবং অন্যান্য জায়গায় একেবারে জেলাগুলোতে হচ্ছে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এবং যারা যুক্ত হয়েছে তারা বিশেষ একটা রাজনৈতিক মেরুর লোকজন নেই, সাধারণ মানুষ। কথা বলার সময় আমরা বুঝতে পেরেছি যে সাধারণ মানুষ একটা উদ্বেগ আছে, আমি একটা হাসপাতালে গেলে আমি কেন পরিষেবা পাবো না, কেন সেই পরিষেবা নিতে গিয়ে আমাকে কাউকে হচ্ছে কিছু টাকা পয়সা দিতে হবে, তখনই আমি সেই পরিষেবাটা পাবো। এবং এই ঝলকগুলো আমরা দেখলাম যে বিরোধী মানে যারা সরকারি পদে আসীন আছে তারাও কিন্তু মাঝে মধ্যে এই কথাবার্তা তাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি যে অমুক হাসপাতালে গেলে টাকা না দিলে পরিষেবা পাওয়া যাবে না। নানান কারণের মধ্যে থেকে কিন্তু স্বাস্থ্য পরিকাঠামোর এই যে দৈন্য দশা আছে তার পরিচিতি আমরা পেলাম। আমরা আবার পেলাম ওখানে যে 2018 সালের পর থেকে গোটা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থার যে স্ট্যাটিস্টিক্যাল যে ডকুমেন্ট হেলথ অন দি মার্চ, যেটা স্বাস্থ্য দপ্তর প্রকাশিত করত, সেটা 2018 সালের পর থেকে বন্ধ হয়ে গেছে। ফলে কোন হাসপাতালে কটি পেশেন্ট যাচ্ছে, কোন হাসপাতালে কটি অপারেশন হচ্ছে কেউ জানতে পারছে না। কোন জেলায় মানে 2020 সাল, 21 সাল, 22 সাল, 23 সালে ডেঙ্গু হয়েছে, কতজনের ডেঙ্গু হয়েছে, কোন ব্লকে কতজনের ডেঙ্গু হয়েছে, এর কোনো তথ্য স্বচ্ছতারও কমে আসছে। একেবারে হচ্ছে আমরা একটা নো ডেটা সিচুয়েশনের মধ্যে আছি। ফলে ঘোলা জল থাকলে তো ওখানে তো যে কেউ ঢুকে মাছ ধরবে, এবং স্বাভাবিকভাবে যারা হচ্ছে রাঘব বল তারাই হচ্ছে মাছ ধরছে। ফলে এই চিত্রটা আরও পরিষ্কার চলে আসছে। আমি মনে করি যে হচ্ছে এই যে মৃত্যু হয়েছে, এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের মধ্যে থেকে গোটা পশ্চিমবাংলার মানুষ হচ্ছে তাদের মনে একটা দাগ নিশ্চয়ই কাটা হয়েছে, এবং এই ঘটনাগুলো যেন না হয় সেই যে আন্দোলন তার অব্যাহতিটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি যে মেয়েটি হচ্ছে মৃত্যুবরণ করেছে সে তো মনে প্রাণে সাধারণ মানুষের হচ্ছে ভালো চেয়েছিল, সে চেয়েছিল তারা ওষুধ পাক, তারা চিকিৎসা পাক, সেটা হচ্ছে না বলে ওর ভিতরে হচ্ছে এই রাগ এবং তার প্রতিফলন, তার মৃত্যু এবং তার হত্যা। ফলে এর মধ্যে থেকে মানুষ যারা আছেন তারা হচ্ছে ওই অভিজ্ঞতার আলোকে তাদের হচ্ছে আন্দোলনকে শানিত করবে এবং এগিয়ে নিয়ে যাবে। এবং এই যে শুরু হয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে, এই যে চর্চাগুলো শুরু হয়েছে, এই চর্চার পরিবেশটাকে বজায় রাখতে হবে। তখনই কিন্তু আমাদের যে লক্ষ্য আছে যে সকলের জন্য স্বাস্থ্য, সেখানে আমরা পৌঁছতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর ফুয়াদ হালিমকে। আমাদের এই আলোচনা নয়া উদারবাদ ও জনস্বাস্থ্য, এই শীর্ষক আলোচনা এখানেই শেষ হলো। সকলে আমাদের পেজটা ফলো করবেন।